আচ্ছা শোনো, এই দাদার সঙ্গে একদিন অ্যাক্সিডেন্টালি ফোনে কথা হলো। কিভাবে যেন ফোনটা এসেছিল, কথা বলতে পারবেন? আমি দাদাকে বলেছিলাম, আপনি এই পরিণত বয়সে এসে আপনি আপনার আইডিয়াটা বলুন। আপনি এখানে আসবার আগে হোমিওপ্যাথিকে কি বুঝেছিলেন, প্র্যাকটিসে তার কি প্রভাব ছিল, আর এইখানে আসার পর আপনার বোধ বুদ্ধির কি এভলিউশন হয়েছে এবং আপনি কি বুঝেছেন, কিভাবে কাজে লাগিয়েছেন, এই সম্পর্কে উনি ওনার নিজের ব্যক্তিগত জীবনের একটা কথা আমি বলবো। আগে নিজের ইন্ট্রোডাকশনটা দিন। নাম, কোন সালে কোথায় পড়েছেন, কোন সালে ভর্তি হয়েছেন? আমার নাম সুজিত কুমার রায়। আমি মেট্রোপলিটন এই কথা বলিস না, কথা বলিস না। 82 সালে ভর্তি হয়েছিলাম। 90 সালে পাস করে ক্লাসিক্যাল মেথডে প্র্যাকটিস শুরু করি। আমি ছোটবেলা থেকেই অসুস্থ ভুগতাম। আমাদের ফ্যামিলিতে হাঁপানি ছিল। তখন আমি গ্রামের ছেলে, আমার ছড়াগ্রামের ছেলে, হোমিওপ্যাথি কলেজ আছে এই আইডিয়া ছিল। আমি একটা বিকে বসে একটা বই পড়ে তখন ওষুধ খেয়েছিলাম, ওষুধ খেয়ে ভালো রেজাল্ট পেয়েছিলাম। তখন বিকে বসকে একটা চিঠি লিখেছিলাম যে আমি হোমিওপ্যাথি পড়তেও শিখতে চাই, কিভাবে কোথায় গেলে শেখা যাবে, পড়ে যাবে। তখন ডক্টর বিকে বস একটা চিঠি লেখা কলকাতার সমস্ত হোমিওপ্যাথি কলেজের ঠিকানা দিয়ে একটা চিঠি লেখেন এবং বলেন যে এই সময় সেশন আমি এই কলেজগুলোতে খোঁজ পাবো, যাতে কাছে আমি হোমিওপ্যাথিতে ভর্তি হয়ে পাস করে ক্লাসিক্যাল মেথডে প্র্যাকটিস শুরু করি। এবং অনেক ডাক্তারবাবুর কাছে আমি গেছিলাম আমার রোগ নিয়ে, কিন্তু আমি কিওর হইনি, সুস্থ ছিলাম। ডক্টর বিকে বসের কাছে না, বিকে বসের কাছে আমি চিকিৎসা করি, ওনার ছেলের কাছে করেছিলাম। চিন্ময় ঘোষ, কেসি দাসকে দেখেছিলাম, ধনঞ্জয় রায়কে দেখেছিলাম, এরকম অনেক বড় আমার শ্বাসকষ্ট ছোটবেলাতে, এটা আমার বংশগত ছিল। শ্বাসকষ্ট, প্রচন্ড স্নিজিং হতো, এত হাঁচি হতো, মানে আস্তে আস্তে আমার নাক দিয়ে রক্ত বেরিয়ে যেত, টাকলা ছিঁড়ে মুখ দিয়েও রক্ত। তারপরে হঠাৎ আমার একদিন খেলতে গিয়ে, আমি অনেক বয়স অব্দি ফুটবল খেলতাম, তখন আমার 50 বছর বয়স, কোমরে লেগে স্যারের এবং ডক্টর কল্যাণ সুরের লেকচার শুনেছিলাম আমি হোমিওপ্যাথি স্টাডি সার্কেল নবদ্বীপে, ওখানকার মেম্বার আমি। তখন কোমরে লাগাতে আমার প্রচণ্ড কোমরে লেগেছিল, মানে বিছানায় এপাশ ওপাশ হওয়া এবং বিছানা থেকে নামা ওঠা আমার কাছে দুঃসাধ্য ছিল। আমার যোগ্যতা আমি অনুযায়ী আমি চেষ্টা করেছি, কিছুই করতে পারিনি। তখন ডক্টর কল্যাণ সুরকে ফোন করি যে স্যার আমার এই অবস্থা, কী করা যায়? তখন উনি সব কিছু শুনে আমাকে নার্স ভূমিকা থাকতে খেয়ে আমি অনেকটা উপকার পাই। তখন উনি নবদ্বীপে প্র্যাকটিস করেন, নবদ্বীপের চেম্বারে ওনাকে দেখায় যে আমার কোমরে ব্যথা কমে যায় নার্স খেয়ে। তখন থেকে আমি সেগাল সিস্টেম শুরু করি, ওনার কাছে ক্লাস শুরু করি। সেগাল সিস্টেম কত বছর আগে? 8-10 বছর আগে। আমার মিসেস প্রচণ্ড অসুস্থ, হার্টের রুগী, তার সাথে সুগার, প্রচণ্ড হাই প্রেশার। হ্যাঁ, পিজিতে দেখানো হয়েছিল, পিজিতে বলেছিল পেসমেকার বসাতে হবে। ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলাম, ওখানে বললো আগে ওনার সুগারটা সারান, তারপরে পেসমেকার বসাতে চিন্তা হবে। ব্যাঙ্গালোর থেকে নিয়ে এসেছিলাম, ওখানে থেকে মিসেস 3 মাসের ওষুধ কিনে নিয়ে এসেছিল সুগার। আমি খেতে দেয়নি, 3 দিনের ওষুধ খেয়েছিল। তখন আমি স্যারের একটা ম্যাগাজিন পাই, ডক্টর অমর বসু এখানে আছে, ওনার কাছ থেকে আমি নিয়ে ম্যাগাজিনটা পড়ি। সেটা ছিল কার্বোভেজ লেখা ছিল সেই ম্যাগাজিনটা। এই কার্বোভেজ ওনাকে খাওয়াতে শুরু করেছে। কার্বোভেজ খেয়ে উনি অনেকটা সুস্থ হন, হার্টের রোগ অনেক কমে গেছে, সুগারটা পুরোপুরি কমে গেছে, আর এখন আর সুগার নেই। এখন সুগার আছে 97। হ্যাঁ, এর মধ্যে আমি একটা এইডসের পেশেন্ট পাই। হ্যাঁ, এইডসের পেশেন্ট পেয়ে স্যারকে আমি ফোন করি। স্যারের সাথে আমার তখন কোনো পরিচয় নেই। স্যারকে ফোন করি যে স্যার কার্বোভেজ দিয়ে এইডসের ট্রিটমেন্ট করা সম্ভব? অবশ্যই সম্ভব, কিন্তু ওইভাবে তো হবে না, আপনি
কোথায় থাকেন? আমি বললাম আমি নবদ্বীপে থাকি। তা বললো আমাদের এখানে তো ক্লাস হয় প্রতি মাসে, আপনি ক্লাসে আসেন। দিয়ে আমি তো কার্বোভেজ ওনাকে শুরু করি। তারপরে কার্বোভেজ দিয়ে উনি ওই নীলরতন মেডিকেল কলেজে 2.5 মাস ভর্তি ছিল, কিন্তু জ্বর কমাতে পারেনি। সেই কার্বোভেজে ওনার জ্বর কমে যায়, জ্বর কার্বোভেজে কমে যায়। কিন্তু ওই ভদ্রলোককে আমি বাঁচাতে পারিনি, সেটা আলাদা। এখানে বলা ঠিক হবে না, তাকে মার্ডার করা হয়েছে। হ্যাঁ, জ্বর কিন্তু তার কমে গেছিল। আমার কাছে 21 দিন ট্রিটমেন্টে ছিল, কার্বোভেজে তার জ্বর কমে যায়। তারপরে সমাজে গিয়ে অপ্রাসঙ্গিক বলে আমি বলছি। তারপরে একদিন আমি তখন স্যারের কাছে 2টো ক্লাস করেছি, ওই ঘটনার পরে। আমি 2টো ক্লাস করার পর একদিন হঠাৎ চেম্বার থেকে গিয়ে দিতে আমার বিশেষ খুব অসুস্থ, প্রেশার মেপে দিয়ে 220/140। তখন স্যারকে ফোন করলাম, স্যার লাইসেন্স দিতে বললেন। লাইসেন্সে সেদিনই প্রেশারটা অনেকটা কমে গেল। আস্তে আস্তে ওষুধ খেয়ে এখন প্রেশার একদমই নর্মাল, 130/80। এখন আর অ্যালোপ্যাথি ওষুধ খেতে হয় না। আমিও হাই প্রেশারের রোগী, আইবিএস ছিল, তারপরে ওই সর্দি কাশি সিনড্রোম, কিন্তু আইবিএস। স্যার জানেন আমি আইবিএস নিয়ে একদিন মারাত্মক অসুস্থ অবস্থায় স্যারের ক্লাসে এসেছিলাম। সেদিন সকাল থেকে ভোর থেকে আমার 16-17 বার পায়খানা হয়েছে, সেই নিয়ে আমি ক্লাসে এসেছিলাম। তারপরে আমি এর আগে ক্লাসিক্যাল এবং সেকাল সিস্টেম করে আমার রোগ আমি সুস্থ ছিলাম, কিন্তু আমার রোগ আরো অ্যাড হয়েছে, যোগ হয়েছে। আমার প্রথমে ছিল হাঁপানি, শ্বাসকষ্ট, সর্দি কাশি, পরে হাই প্রেশার হলো, সুগার হলো, আইবিএস হলো। এখন আমি মোটামুটি সুস্থ, আমার এখন প্রেশার নর্মাল আছে, আইবিএস 99% কিওর, সুগার অনেকদিন আগেই কমে গেছে। আমি সব কিছু খাই, মিষ্টি মিষ্টি সব খাই। সুগারের ওষুধ আমি কোনোদিন খাইনি, এই গোব্যাক থিওরিতে আমি সুস্থ হয়েছি। শুরু করে সব বলে দিয়েছে। আর একবার হাত চালিয়ে দাও। আমি নবজীবন ফেরত পেয়েছি। শুধু তাই নয়, আমার প্র্যাকটিস অনেক আগের থেকে অনেক ভালো হয়েছে। ফিনান্সিয়াল দিক দিয়ে আমি অনেক উপকৃত। সেটাকে আমার এক কথায় বলা যায় আমার ফিনান্সিয়াল গডফাদার। আরে জরুর, উনি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন। পিপিপি করতে গিয়ে আমার রোগ আমাকে ভালো ছিল, কিন্তু আমার বেড়ে গেছিল অনেক সমস্যা। আমি না ডাক্তার, আমি তো লস করে যেতাম, না কালকের উপরে উঠে গেলাম। কিন্তু এই ঘটনা তোমরা জানতে পারলে কি এইডস এর জ্বর এনার্জি কমেনি, কার্বোভেজ কমিয়েছে। কি কোন কাহিনী? জবাব নেই। আচ্ছা দাদা, আমার অধিকার নিশ্চয় অনেকটা উৎসাহিত হবেন। আমি সে বললাম যে দ্বিতীয় কেস এখন 60% এর অ্যাবভ আমি হচ্ছে বেটারমেন্ট পাই। তো আপনাদেরকে দিয়ে, আপনাদের তো বয়স্ক মানুষ আমার অ্যাকসেপ্ট, আপনাদেরকে দিয়ে আবার ব্যবসাটা জমে উঠবে বলে ডেডিকেশনটা পাওয়া যেত না। ওদিন থেকে বলে যে লোকটা পড়াশোনা ডেডিকেশন গভীরভাবে যেটা করতে পারে, তার সবাই কথা উঠে গেছে, কেউ দেখতে পায় না, কেউ দেখতে পায় না। এক নম্বর অপারেশন সি ক্যামেরা কেউ দেখতে পায়। যারা লিখেছেন তারাও ঠিক রিয়ালাইজ করে এর যাতে যে সত্য বেরিয়েছে। বললাম যারা পড়ে এসেছেন তারা যথেষ্ট লাভবান হবেন, তার লক্ষ্যে আপনাদের সবাই দাদা। এই দাদা আর একটা নতুন কথা বললো যে যারা লিখেছিলেন ওটা, তারা মানে আমার রেসপেক্টেড স্যার অ্যানিম্যান স্যার কেন যেটা বুঝেছেন কিনা সন্দেহ আছে। যদি বুঝতেন তাহলে তাদের দেওয়া কেসগুলিতে আমরা এর প্রতিধ্বনি শুনতে পেতাম।
না, নেই কোনো কেসে, না হ্যানিম্যান সাহেব না রেসপেক্টেড কেন সাহেব কেউ এই সিকের উপরে কোনো প্রেসক্রিপশন করেননি। তোমরা যারা পরে এলে কি জিনিস হারালে এই জীবনে নয় পরের জীবনে জানতে হয়। এইটুকু সময়ের মধ্যে যা ঘটে গেছে, দুই বয়স্ক মানুষ সিনিয়র দুই দাদা তাদের জীবন সম্পর্কে যা কথা শুনিয়েছে, একটা কথা শুধু আমি বলি, এইডসের রোগী 22 দিন, দাদা 22 দিন 21 দিন এনআরএসে ভর্তি ছিল, জ্বর কমেনি। 2.5 মাস এনআরএসে ভর্তি ছিল, জ্বর কমেনি। উনি কার্বোমেল দিয়ে কমিয়ে দিয়েছেন 21 দিনে। লোকটাকে মেরে ফেলা হয়েছে তাই মরে গেছে, না হলে বেশ থাকতো সাহায্য। এইডস রোগী, হ্যাঁ, ওনার স্ত্রীর পেসমেকারের কথা ছিল, তিনি ভালো আছেন। তার সুগার ছিল, ওনার সুগার ছিল, এরা সবাই ভালো আছে, হাই ব্লাড ছিল, সবাই ভালো আছে। প্রচন্ড পরিশ্রম করে হাজার রোগী যা পেসমেকার বসাবার জন্য বলা হয়, বিশেষ হাঁটতে পারতো না, দোতলায় উঠতে পারতো না, এমন প্রচন্ড পরিশ্রম করে সমস্ত সংসার। আমার যত পরিশ্রম হয়েছে এই সেমিনারে তৈরি হতে, তার 100 গুণ আমি এখন উৎসাহিত হয়েছি, অনুপ্রাণিত হয়েছি। আচ্ছা, তোমরা যারা শোনোনি কথাটা একটু বলি। এই লাভ বেড়ে একটা কথা আলোচনা হয়েছে, আমি মনে করি সিনিয়ররা সব শিখে গেছে, যদিও আমি মনে করি আমি শিখতে পারিনি কিছু। তো যেহেতু এবার পয়সা দিয়ে শিখতে হবে, তাদের একটা সিলের প্রস্তাব হলো, আপনার সঙ্গে আমরা এত বছর কাটিয়েছি, আমাদের ঘাটতি কোথায়? আমি বলেছি 6 মাস পরে জুনিয়রদের যে ক্লাস হচ্ছে, একই কোশ্চেনে তোমরা যদি যাচাই করতে যাও, তুমি অহিপতি তুমি জেনেছো, ওই কোশ্চেনের পরীক্ষায় বসবে উইদাউট এনি ফি। যদি তুমি ফেল করো তখন তোমাকে ফি দিতে হবে, আর পাস করলে দিতে হবে না। আচ্ছা, যে আজকে অনেক কিছু হলো, অনেক কিছু না ভাবিনি যে এই সেমিনার থেকে এত কিছু বেরিয়ে আসবে। I really am thankful to you, all of you. তো হ্যাঁ বলছি, আমরা তো বোকা, তাই আপনার পথ ধরে চলি। তো অনেক বুদ্ধিমান লোক এই পথে কিন্তু এখন আসছে। এখন কথা হলো বুদ্ধিমান আর বোকা এই ব্যাপারটা কিন্তু আপেক্ষিক। সেই জন্য তুমি যেটা বুঝো বুদ্ধিমান, আমি বুঝি অন্যটা। তুমি যাকে বোকা ভাবো, আমি তাকে ভাবি অন্যটা। বলে ব্যাপারটা এভাবে হবে। কথা হলো, তুমি যদি কাউকে বুদ্ধিমান বোকা যাচাই করতে চাও, তোকে একটাই কথা বলতে হবে, এই সিক আর ওই সিক মানে কি, খায় না মাথায়, ব্যাস। ওর পা কাঁপবে, হয়তো পেচ্ছাপ করে দেবে, দেখবে যেন লোকজন না থাকে, পেচ্ছাপ করলে পরিষ্কার থাকবে। তোমরা একদিনে হয়তো বুঝবে না, একবার হয়তো বুঝবে না। অ্যাকচুয়ালি আমরা এটাই করে চলেছি, এবং পার্সোনাল ট্রিটমেন্ট ছাড়া কোনো মানুষকে সুস্থ করা যেতে পারে না, তা ওই দাদার মুখে শুনে নিয়েছে। মানুষ ভালো করা যায় অনেকভাবে, জল পড়া খাইয়ে, তাবিজ দিয়ে। এই তোমরা দেখে থাকবে, শুনে থাকবে যে অর্শের রক্ত বন্ধ হয়নি, অপারেশন করা হয়নি, পরে তাবিজ দিয়েছিল, দেখো দেখুন তাবিজ, এই তাবিজে বন্ধ হয়ে গেছে। এর কিছুদিন পরে হার্ট অ্যাটাকে সে মারা গেল। কি হলো? অর্শ তো রক্ত তো বন্ধ হয়ে গেল, হার্ট অ্যাটাকে পড়ে গেল। তো কি করবে? তাবিজের তো কোনো দোষ নেই। তাবিজ কি করেছিল? তাবিজ যা করে দিয়েছে ও বুঝবে মরার পরে, কারণ ওই রক্ত বন্ধটা ওভাবে আনসাইন্টিফিক হয়ে। সে তোমরা কাউকে দেখে তো হ্যাঁ কি বলেছেন, তোমরা ভাবো যখন একটা রোগী ওষুধ দেওয়ার পর সঙ্গে সঙ্গে ভালো হলো না, তার মানে হোমিওপ্যাথি ঠিকঠাক নয়। সেই যুগে ঋষি বলেছেন, এই যুগে আমরা এই কথার প্রতিফলন শুনতে পাচ্ছি যে সঙ্গে সঙ্গে ভালো হতে হবে এরকম কোনো দরকার নেই। কথা হলো প্রসিডিওর মেনটেন করে কিভাবে এগোবো। এই যে ইঞ্জিনিয়ার সাহেব, কালকে কি কাজ আছে? মেয়েকে পড়ানো। কাল যদি এই কথা শুনেছি, আমি আর কোনোদিন ঢুকতে দেবো না আমার কাছে। 8:30 ক্লাস শুরু, কেমন? কাল 8:30 থেকে আমি এই জিনিসে আলোচনা করব, না আলোচনা নয় লিখাবো। প্রত্যেকটা কেস কেমন করে নিতে হয় আমি শুনতে চাই না। স্যার এইটা হচ্ছে না, এইটা আমি শুনতে চাই না। একটি মানুষ তোমার কাছে এসেছে, স্ত্রী এসেছে, এই মাল খায় কবে থেকে, বিয়ের আগে থেকে মাল খায় লোকটা। তো কথা দিয়েছিল, প্রেম করেছিল, তো কথা দিয়েছিল বিয়ের পরে খাবে না, কিন্তু ও এখন মাল খাওয়ার দ্বিগুণ করে দিয়েছে। আপনি কিছু বলেননি? বলেছিলাম
বললো কি ব্যাপার, তুমি যে কথা দিয়েছিলে বিয়ের পরে খাবে না? বললো কথা দিয়েছিলাম কিন্তু তোমাকে বিয়ে করে ঠকে গেছে। কেন না, একটা মহিলার সঙ্গে আমার পরিচয় হয়েছে, তোমার সঙ্গে বিরাট সুন্দর, তোমার থেকে বেশি। ওর চিন্তা করে এই মাল খাই কি গান রে? এই যে ওর চিন্তা করে মাল খায়, এই মাল খাওয়ার ব্যাপারটা কি? মাল খায় অ্যাকচুয়ালি ড্রাগ নেওয়া, তো মাল খাওয়া, গাঁজা খাওয়া, হেরোইন খাওয়া, এই সব কিছু অ্যাকচুয়ালি পিটিএস, পোস্ট ট্রমা, ট্রমা তৈরি করে, আমাদের মধ্যে ট্রমা তৈরি করে। এই ট্রমা তৈরি করবার জন্য প্রথম ওষুধ হবে কার্বোভেজ। আমার একটা কথা তোমাদেরকে শেয়ার করতে ইচ্ছা করছে। আমি যখন কার্বোভেজ নিয়ে ম্যাগাজিনটা লিখেছিলাম সব কিছু কার্বোভেজে ভালো হয়, তোমরা ইউজ করেছো। পরে পরে আমি আমার আইডিয়া চেঞ্জ করেছি। সে এখন প্রশ্ন ওঠে, সেদিন কার্বোভেজে সব কিছু ভালো হয়েছিল কেন? কার্বোভেজের ইউজ আমরা এখন আলাদা করে ফেলেছি, আগের আইডিয়া নেই। কার্বোভেজ ইউজ হয় কি কিভাবে? কার্বোভেজ ইউজ হয় কার্বোভেজের ফিলোসফি থেকে। এক, কার্বোভেজ ইউজ হয় ট্রমা থেকে। কোন ট্রমা? না, যে ট্রমা বিভিন্ন ওষুধ ব্যবহারের কারণে হয়েছে, যে ট্রমা নেশার জিনিস নিয়ে হয়েছে, যে ট্রমা বিভিন্ন রোগ চেপে থেকে হয়েছে, এই যে একরকম ভাবে কার্বোভেজ, তাই আমরা যাকেই কার্বোভেজ দিতাম সেই ভালো হতো, কারণ প্রত্যেকেই আমাদের কাছে আসতো। অথবা আমি তাকে, ধরো তুমি তার ফ্যামিলি ফিজিশিয়ান, তাকে সব মানুষ খেয়েছো, তারা দাঁতে ব্যথা ওষুধ দাও, আজ মাথা ব্যথা ওষুধ খাও, আজ পেট ব্যথা ওষুধ খাও, আগে আমাশা ওষুধ খাও, ওষুধের পর ওষুধ, ওষুধের পর ওষুধ। তোমার নামও ফেটে গেছে বাজারে, বলে ওষুধ দিলেই ভালো হয়, ওষুধ দিলেই ভালো হয়। আর তুমি সেই আনন্দে ওষুধ গাদা গাদা কিনেছ, গাদা গাদা দিয়ে দিয়েছো। কি হয়েছে? ট্রমা তৈরি করেছে। এবার যখনই তুমি কার্বোভেজ দিলে তখনই ভালো হলো। এই যে ওই দাদা যে বললো স্ত্রীর কথাটা, কেন কার্বোভেজে অত রেসপন্স করেছিল? কারণ ওনার স্ত্রীর হাতের অসুখটা বেসিক্যালি হাতের অসুখ ছিল না, এটা হয়েছিল ট্রমা থেকে। যে বিভিন্ন ওষুধ বিভিন্ন সময় ডাক্তারবাবু দিন আর বিপিএলআরআই দিন, যে কেউ দিন, এরা অ্যাকচুয়ালি আর্টিফিশিয়াল জিনিস তৈরি করেছিল। এই যে ট্রমা তৈরি হয়েছিল, কার্বোভেজ দিতে এই কাজটি করেছিল। এবার দেখো এইডস এর রোগী কেন জ্বর বন্ধ হয়ে গেল? কার্বোভেজ। সবটাই সায়েন্টিফিক এক্সপ্লানেশন আছে। এইডস এর জ্বর বন্ধ করতে ওরা যত খুশি ইউজ করেছে, যেই কার্বোভেজ পেল সোনার সোহাগা পড়লো আর চলে গেল। কার্বোভেজ দিয়ে আমরা প্রথমে এই জন্য এত সাফল্য পেয়েছিলাম। পরে পরে আমরা দেখলাম কার্বোভেজের ভূমিকা কিন্তু শুধু এই জায়গাটায় নয়, আরো জায়গা আছে। তখন আমরা ঢুকেছিলাম ফিলসফি অফ লাইফ। তখন কিন্তু কার্বোভেজ যখন ছেড়ে দিল, তাহলে স্যার কার্বোভেজ কাজ করেনি, তখন আমরা কি করলাম না, ফিলসফি হিসাব করে তার ওষুধ আনতে, ফিলসফির সাহায্যে তার ওষুধ এলো। তখন কিন্তু এই কার্বোভেজ দেওয়া মানুষগুলি আবার সুন্দর হয়ে গেল। এবার দেখো কি হলো, যখন তুমি আবার নিজে এত কার্বোভেজ খাইয়েছ, দরকার ছিল না। কিরকম? তোমার আজকে জ্বর এসেছে, কত খেয়েছিলেন আগের দিন? 200। খুব জ্বর? হ্যাঁ, সিএম খেয়ে জ্বর হয়তো চলে গেছিল, কিন্তু মানুষটির মাথাটা ভার যায়নি। কেন? ট্রমা তৈরি হয়েছিল। কে তৈরি করেছিল? তুই তো তৈরি করেছো। কি করে করেছো? দরকার ছিল ভাইরাল দিয়ে দিলে সিএম, দরকার ছিল একটা ডোজ, তুমি দিয়ে দিলে 3টে ডোজ। এখন এবার কি হবে? এবার তখন দরকার ছিল কার্বোভেজ 200 ফিরে আসা। এটা একটা দিক। আর একটা দিক হলো কার্বোভেজ মাস্টার, কিন্তু আর একজন আছে যিনি এর থেকে খুবই ক্রিয়াশীল, তিনি কার্বোভেজ কি করলো না, ও কিন্তু মূল ভূমিকা গ্ল্যান্ডের উপরে, যেখানে গ্ল্যান্ডুলার প্যাথোলজি মানে ডায়াবেটিস, গ্ল্যান্ডুলার প্যাথোলজি, ব্রেস্টের কোনো প্রবলেম, গ্ল্যান্ডুলার প্যাথোলজি, ইউট্রাসের কোনো প্রবলেম, গ্ল্যান্ডুলার প্যাথোলজি, ওভারির কোনো প্রবলেম, গ্ল্যান্ডুলার প্যাথোলজি, তোমার হজমের কোনো প্রবলেম, গ্ল্যান্ডুলার প্যাথোলজি, তোমার ক্রনিক গ্যাস অ্যাসিডিটির প্রবলেম, এটাও তোমার গ্ল্যান্ডুলার প্যাথোলজি। তুমি যখন দেখছো কার্বোভেজ ওভাবে তোমাকে এক্সপেক্টেড রেজাল্ট দিতে পারছে না, তখন তুমি কার্বোভেজের কাছে যাবে, প্রথম অনেক দূরে গিয়ে দেবে। তার মানে এই নয় কার্বোভেজ কেসটা শেষ করবে, এটা ভাবার কোনো কারণ নেই। কিন্তু আমরা এদের হেল্প না নিয়ে
যদি আমরা ইন্ডিকেটিভ ফিলসফি অনুসারে কোনো মেডিসিনে যাই তাহলে কিন্তু এক্সপেক্টেড রেজাল্ট পাবে না, কারণ তো ট্রমা তৈরি হয়ে গেছে। এই ট্রমা না সারিয়ে ওই পথ দিয়ে তুমি আর এগোতে পারবে না। তাই কার্বোভেজ এবং কার্বোনামিলিস না দিয়ে তুমি কিন্তু সামনে এগোবার চেষ্টা করবে না। যখনই তুমি নিজেই ডাক্তার ভাবো, তুমি নিজে একটা ওষুধ খেয়েছো, তো মনে হচ্ছে কমে গিয়ে বাড়লো কেন, তখন তো ভাবতে হবে তুমি কিন্তু অলরেডি ট্রমা তৈরি করে ফেলেছো। এই ট্রমা কাটাবার জন্য লোয়ার পোটেন্সিতে ফিরে যেতে হবে। যদি লোয়ার পোটেন্সিতে ফিরে না যাও, আমরা এখন এই পিটিএস এর জন্য কতগুলো ড্রাগ ইউজ করছি দেখো, লেখা আছে পোস্টমাতে, কার্বোভেজ, কার্বোনামিলিস, সরিনা, হাইড্রোবোমিনা, চারটে বোধ হয়। এই চারটে ড্রাগকেই পোস্ট ট্রমা মেডিসিন হিসেবে ইউজ করা হচ্ছে। আমি ডিটেলসে লিখে দিয়েছি, কিন্তু দুঃখের বিষয় আমি তো ইংলিশে লিখেছি, এবার কামাল সাহেব, কিন্তু আমি এমন ইংরেজি লিখিনি যেটা উদ্ধার করা যাবে না। তোমরা কষ্ট হলো ডিকশনারি পড়বে, পড়ে উদ্ধার করবে, কারণ শুধু তোমাকে মুখে আমি দিয়ে দেবো, তাহলে দেখে দেবো হ্যাঁ সাহেব বলবেন কষ্ট না করলে কিছু হবে না। কষ্ট করে পড়ো, মানে উদ্ধার করো, না বুঝতে পারো ফোন করো, কিন্তু করে। তাহলে আমরা দেখতে পেলাম যে নেশাগ্রস্ত মানুষদেরকে আমরা চিকিৎসা করতে গিয়ে গাঁজা খাক, মদ খাক, হেরোইন খাক, বিড়ি খাক, বিড়িও কিন্তু এই ড্রাগের নেশার মধ্যেই পড়ে, মানে পিটিএস এর মধ্যেই পড়ে, মানে কার্বোভেজের মধ্যেই পড়ে। তুমি কিন্তু প্রথম দিন কার্বোভেজ তুমি দিতে বাধ্য, কার্বোভেজ না দিয়ে তুমি ইন্ডিকেটিভ মেডিসিন দাও না, এটা শুনি না, যদি দাও তাহলে কিন্তু কাজ পাবে না, তখন বলবে এই শালা বক বক করবে। প্রসিডিওর মেনটেন করে তোমাকে এগোতে হবে। দীর্ঘদিনের প্রচেষ্টায় আমি এই প্রসিডিওরটা বার করতে পেরেছি, যেটা আমি মাগুরায় প্রত্যেকটা কেস লাইভ কেস করেছিলাম বাংলাদেশে গিয়ে। আমি সেখানে দেখিয়েছিলাম কিভাবে ড্রাগগুলি আসবে বা ধাপে ধাপে দিতে হবে এবং কখন কি চেঞ্জ করতে হবে, চেঞ্জ করতে গেলে কি লাগবে, সব কিছু আমি সাইন্টিফিক এক্সপ্লেনেশন করে বলেছি, কালকেও বলবো। আর একটা ক্ষেত্র দেখো, একটা শিশু তার জ্বর হয়েছে, তুমি ঠিকঠাক ওষুধ দিয়ে ভালো করে দিয়েছো, জ্বর নেই, কিন্তু বাচ্চা কোল থেকে নামছে না, খুঁতখুত করেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, খাওয়া নেই, ভালো পায়খানা হচ্ছে না, ভালো ঘুম হচ্ছে না, কি হয়েছে? ওষুধ দিয়ে তো সেরে দিয়েছো, যাচ্ছিস